রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজখ, ফেরার পথ পাবে না তারা। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, একে অপসারণ করতে হবে, হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর মন্তব্য। জেদের কারণে সরকার হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের কোটা আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব। প্রতিটি হত্যার বিচারের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। এবং জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে ক্যাপ্টেন সহ ৩ জওয়ান নিহত। মোদির ভুল নীতিকে দুষলেন রাহুল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে, তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখলদার সেনাদের জন্য দুজখে পরিণত হবে, যেখান থেকে তারা ফেরার পথ পাবে না। গতকাল সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে কথা বলেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ইহুদিবাদীরা গাজার উপত্যকায় যে পরাজয়ের মুখে পড়েছে, লেবাননে বা অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সে ক্ষতি পূরণ করতে পারবে না, বরং তারা অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়বে। আলী বাকেরি বলেন, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা জরুরি ভিত্তিতে অবসানের বিষয়টি নিয়েও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রমাণিত অভিজ্ঞতা যে ইসরায়েল যত বেশি উত্তেজনা ছড়াবে এবং অপরাধযজ্ঞ চালাবে, তত বেশি তারা মারাত্মক ঝুঁকি ও বিপদের মধ্যে পড়বে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, একে ফিলিস্তিনের তরুণ প্রজন্ম অপসারণ করবে। গতকাল শোকাবহ আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম যারা বিশ্বাস করে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে, ইনশাল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের শাস্তি হবে। হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ ৮০ বছর টিকবে এবং বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলকে নির্মূল করবে ইনশাআল্লাহ, এবং যদি আরব জনগণকে অনুমতি দেয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেয়া হয়, তাহলে আমরা তাদেরকে গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব। হাসান নাসরুল্লাহ বলেন, ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযান অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে। তিনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে ১ দশক আগে থেকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সেনারা দক্ষিণ এবং মধ্য গাজার নিরাপদ অঞ্চলে নতুন করে আগ্রাসন চালিয়ে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, খান ইউনুস শহরের উদ্বাস্তু জনগণের উপর ইসরায়েলি সেনারা হামলা চালালে অন্তত ১৭ জন ফিলিস্তিনি শহীদ হন। এসব মানুষ ঘর বাড়ি থেকে উদ্বাস্তু হয়ে কোনো মতে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন। এ হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। খান ইউনুস শহরের নিরাপদ অঞ্চলে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তার মধ্যে এক পরিবারের ২টি শিশুসহ ৪ জন রয়েছেন। এদিকে মধ্য গাজার ঐতিহাসিক নুসাইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের গতকালের হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ৭৩ জন আহত হয়েছেন। সেখানে ইহুদিবাদীদের বিমান হামলায় জাতিসংঘ পরিচালিত আল রাজি স্কুলটি বিধ্বস্ত হয়। স্কুলটিতে উদ্বাস্তু ফিলিস্তিনিরা অবস্থান করছিলেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, সাংবাদিক মোহাম্মদ মিশমিশ এবং তার ছেলে এ হামলায় শাহাদাত বরণ করেছেন। মিশমিশের শাহাদাতের মধ্য দিয়ে গাজায় ইহুদিবাদী সেনাদের আগ্রাসনে এ পর্যন্ত ১৬০ জন সাংবাদিক শহীদ হলেন। গতকাল দিনের শেষে গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামলা চালায় এবং এতে অন্তত ৫ জন শহীদ হন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সাথে ইরান জড়িত বলে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বলেছেন, ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। বরং এর মধ্য দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির হত্যা মামলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু ইরান আইনিভাবেই এই মামলা এগিয়ে নেবে। গত ১৪ জুলাই ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় গিয়ে গুলিবর্ষণের শিকার হন। রিপাবলিকান দলেরই এক সমর্থকের গুলিতে ওই দিন ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়, তবে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। এ সম্পর্কে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরের জোরালো প্রতিবাদ জানিয়ে ইরানের মুখপাত্র নাসের কানআনি বলেন, এ ধরনের হত্যা প্রচেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই এবং ইরান আইনিভাবেই জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে, কারণ ট্রাম্প সরাসরি জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে সারা দেশে যেসব প্রাণহানি ঘটেছে প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যা ৭:৩০ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হল, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের
প্রাণহানির ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত, কিন্তু তা না করে শুধুমাত্র জেদের কারণে আজকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজ বাইতুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব গণমাধ্যম কর্মীদের বলেন, কোটার ব্যাপারে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল, সেই যৌক্তিক আন্দোলনে সরকার গত কয়েকদিন ধরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের লেলিয়ে দেওয়া আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশাল সহ বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলন বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন 6 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব। জম্মু কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদী সরকারের ভুল নীতির মাসুল গুনতে হচ্ছে মানুষকে। ডোডায় স্বাধীনতাকামীদের হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জম্মু কাশ্মীরের ডোডায় গতকাল রাতে স্বাধীনতাকামীদের সঙ্গে গুলির লড়াই হয় ভারতীয় সেনাবাহিনীর। ওই সংঘর্ষে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ও 3 জওয়ান নিহত হন। আজ ভোরে সে খবর প্রকাশ্যে আসার পরই নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্সে পোস্ট করেন রাহুল। তাতে কেন্দ্রকে কটাক্ষের পাশাপাশি দেশবাসীর দাবি সম্পর্কে বিস্তারিত জানান তিনি। বিরোধী দলনেতা বলেন, কাশ্মীরে একের পর এক এমন ঘটনা অত্যন্ত ভয়ানক এবং উদ্বেগের। সেখানে সন্ত্রাসবাদীরা নিরন্তর হামলা করছে। বিজেপির ভুল নীতির মাসুল গুনতে হচ্ছে জওয়ান এবং তাদের পরিবারকে। এই পরিস্থিতিতে দেশভক্ত সমস্ত ভারতীয়দের দাবি একটাই, নিরাপত্তা ক্ষেত্রে বারবার যে বিচ্যুতি ঘটছে তার সম্পূর্ণ দায় নিক সরকার। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।